আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরিমিতি 16.4-এর লাস্ট দুইটা ম্যাথ আমরা ক্লাস 4 নাম্বারে করব। এর আগে আমি ক্রমান্বয়ে 1, 2, 3 নাম্বার ক্লাসে এর আগের ম্যাথগুলো অনুশীলনের সমাধান করেছি। আজকের এই ক্লাস 4-এ আমরা লাস্ট দুটো অঙ্ক করবো। পাঠ্য বইয়ের 16 আর 17, 16.4-এর পরিমিতি। হ্যাঁ, প্রথম নম্বর প্রশ্নটা শুরু করতে পারি। প্রথম নম্বর প্রশ্নটা, একটি সমবৃত্তভূমি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে আছে 4400 বর্গ সেন্টিমিটার, এর উচ্চতা 30 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সিলিন্ডার, যেহেতু সিলিন্ডার বলছে, সিলিন্ডার দেখতে বেলনের মতো। বেলন দেখতে কীরকম? এরকম বেলন, গোলাকার। সিলিন্ডার দেখতে বেলনের মতো, ঠিক আছে? তাহলে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা হবে সিলিন্ডারের জন্য। তাহলে আমরা দেখি সমগ্র তলের ক্ষেত্রফল কোনটা ছিল, 2πr × h+r। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি কি লাগবে? বেলনের উচ্চতা লাগবে, আর লাগবে বেলনের ব্যাসার্ধ। তাহলে আমাদের উচ্চতা দিয়ে আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নাই। আগে ব্যাসার্ধ বের করতে হবে। বেলনের ব্যাসার্ধটা আগে বের করি। বেলনের ব্যাসার্ধটা পাইলে আমরা এই যে উচ্চতাও আছে আমাদের, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে বক্রতলের একটা ক্ষেত্রফল আছে বেলনের। বক্রতল মানে চতুর্দিকে যে বাঁকা তলটা থাকে, এটার ক্ষেত্রফল দিয়ে আছে। যদি আমরা একটা বের করি, দুইটাই সমান লিখে একটা ইকুয়েশন করতে পারি। ইকুয়েশন থেকে আমরা আরটা বের করতে পারি। টেস্ট লিখি দেওয়া ধরি, তাহলে আমরা মনে মনে ধরতে পারি, যেহেতু আর নাই, দেওয়া আছে বেলনের উচ্চতা, বেলন না, সমবৃত্তভূমি সিলিন্ডারের উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা h = 30 সেন্টিমিটার। ধরি সিলিন্ডারের ব্যাসার্ধ আর, তাহলে ওখানে একটা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা একটা বের করি। প্রশ্ন মতে কীভাবে লিখতে পারি? প্রশ্ন মতে বক্রতলের ক্ষেত্রফল জানি 2πr/h। আমরা একটা বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। ওখানে একটা দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল, দুটো সমান লিখি। ওখানে পায়ের মান আমরা জানি, আর এর মান বের করবো। h দেওয়া আছে, h হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, তাহলে 60 হয়, গুণ করলে 2 দিয়া 65r = 4400। আর এর মান বের করলে, এটাকে পক্ষান্তর করলে হয় 65। সুতরাং আর সমান পাই, ক্যালকুলেশন করলে 60π ভাগ আনসার 23.34 পাইছি। এবার তাহলে আমরা আর এর মান পাইছি। এখন সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি। সুতরাং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্রটা হচ্ছে 2πr × h+r বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল 2π, আর এর মান আমরা পেয়ে গেছি 23.34। h ছিল আমাদের 30, আর হচ্ছে 23.34 আগে বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে টোটালি হয় 30 + 23.34
ইন্টু 23.34 ইন্টু 2 পাই 7,822.28 7,822.28 7,822.29 বর্গ সেন্টিমিটার। এই তো খুব ইজিলি আমরা বের করে ফেললাম, খুব ইজিলি। আরেকবার যদি হিসাবটা করি, আরেকবার 30 প্লাস 23.34 ইন্টু 34 ইন্টু 2 ইন্টু 3.1416 ওকে 7,822.29 ওকে, এ হলো আমাদের সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তারপরের পরটা করবো আমরা 17 নম্বরটা। একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে, একটা লোহার পাইপ, এটার ভিতরের ব্যাস দিয়ে দিছে আর বাইরের ব্যাস দিয়ে দিছে। ভিতরের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার ও বাইরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা দিয়ে আছে 5 মিটার, একটা পাইপ 5 মিটার, তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত নির্ণয় করো। তাহলে আগে জানতে হবে আমাদের পাইপটা এরকম একটা পাইপ লোহার, এই পাইপটার উচ্চতা হচ্ছে 5 মিটার, উচ্চতা 5 মিটার। এটার ভিতরের ব্যাস দিয়ে দিছে, ভিতরের মানে এটার ব্যাস, এই যে এটার, এই যে জায়গাটা আছে ভিতরে পাকা, এটার ব্যাস কেন্দ্র দিয়ে। আর বাহিরের ব্যাস হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে বাহিরের ব্যাস। তাহলে আমাদের বলতে হবে এই পাইপটার মধ্যে যদি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে পাইপটার লোহার ওজন নির্ণয় করা, এই পাইপটার লোহার ওজন কত ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে আগে বের করতে হবে লোহা কতটুকু আছে। এখানে ভিতরে তো ফাঁকা জায়গা, এই যে এখানে ভিতরে ফাঁকা জায়গা, যদি আমরা পুরাটা থেকে যদি এই ভিতরের ফাঁকা জায়গাটা বাদ দিই তাহলে আর লোহার পরিমাণগুলো পাবো। এই যে গোলাকার যেগুলো আছে এগুলো হচ্ছে লোহা। তাহলে এটা পুরাটাকে বলা হয় আয়তন, অর্থাৎ পুরাটার আয়তনকে যদি ওই যে ভিতরে যে খালি জায়গাটা আছে ওইটার আয়তনটা যখন বিয়োগ করে দিব তাহলে এটার পাই যাবো আমরা। এইটা দেখতে, তাহলে পুরাটার আয়তন বের করার জন্য আমরা সূত্র কোনটা ইউজ করবো, এটা দেখতে গোলাকার বেলনের মতো, বেলনের আয়তনের সূত্র ইউজ করবো আমরা। বেলনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের এটার বাহিরের পুরাটার আয়তন বের করার জন্য এইচ লাগবে। উচ্চতা আমাদের আছে, উচ্চতা হচ্ছে যে 5 মিটার। ওকে, তারপরে আরও আছে বাহিরের ব্যাসার্ধ, ব্যাস আছে, ব্যাসার্ধ নাই। তাহলে ব্যাসকে যখন আমরা 2 দিয়ে ভাগ করবো ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ রেডি। তাহলে আমরা কি বের করতে পারি, পুরোটার আয়তনটা বের করতে পারি। এবার পুরোটার আয়তন থেকে ভিতরেরটার আয়তন বাদ দিতে হবে। এখন ভিতরেরটার কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাস দিয়ে আছে ভিতরেরটার, এটাকে 2 দিয়ে ভাগ করলে ভিতরেরটার ব্যাসার্ধ পেয়ে যাব। অর্থাৎ এরকম, আমি যদি সিম্পল করে এটা আঁকি, এটা হচ্ছে লোহা, এগুলা লোহা। হ্যাঁ, ভিতরেরটার আর একটু বড় করে আঁকলে এইগুলা হচ্ছে লোহা, এগুলা লোহা, ওকে। এটার বাহিরের ব্যাস হচ্ছে
এই যে এটা আমি একটা মুখ আঁকছি এরকম একটা গোলাকার এক পাশে, এই যে এটা হচ্ছে লোহা। তাহলে এটার এখান থেকে বাহিরের ব্যাস কীভাবে পাবো, ওই যে পুরাটার ব্যাস দিয়ে আছে, ব্যাসার্ধ কীভাবে পাবো, এটা হচ্ছে বাহিরের ব্যাসার্ধ। তাহলে যখন আমরা পুরাটার ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করবো, বাহিরের ব্যাসার্ধ পেয়ে যাব। আবার ভিতরেরটার ব্যাস দিয়ে আছে এরকম, ভিতরেরটার ব্যাসকে যখন 2 দিয়ে ভাগ করব তাহলে ব্যাসার্ধ পাবো। তাহলে আমরা উচ্চতাটা দুইটা, ভিতরের জন্য উচ্চতা একই, বাইরের জন্য উচ্চতা একই। ওকে, আমরা এখন করতে পারি। দেওয়া আছে 5টির লোহার পাইপের ভিতরে বাহিরের ব্যাস, এটা হচ্ছে 17 নম্বর। দেওয়া আছে পাইপের বাহিরের ব্যাস, ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করা হয় অথবা d দিয়ে প্রকাশ করা হয়, আমি 2r দিয়ে লিখলাম। বাহিরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে পাইপের বাহিরের ব্যাসার্ধ লাগবে আমাদের আয়তন বের করার জন্য, এই জন্য ব্যাসার্ধটা বের করে নিই। ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করা হয়, যখন ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাই 7 সেন্টিমিটার। এখন আবার পাইপের ভিতরের ব্যাস লিখি, ভিতরের ব্যাসার্ধ লাগবে যেহেতু ভিতরের আয়তন বের করতে হবে। পাইপের ভিতরের ব্যাস, এটাকে যদি আমরা r1 দিই, আচ্ছা 2r, 12 সেন্টিমিটার ভিতরের ব্যাস। এটাকে আমরা r1 দিলাম, আর পাইপের ভিতরের ব্যাসার্ধকে r2 ধরি। তো r2 ইকুয়াল টু ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাচ্ছি সেমভাবে 6 সেন্টিমিটার। এখন পুরাটার আয়তন বের করব, তাহলে পাইপের আয়তন, আয়তনের সূত্র বেলনটা ইউজ করতে হবে, যেহেতু এটা বেলনের মতো, পাই r স্কোয়ার h ঘন একক। পাইয়ের মান আমরা জানি, আর পাইলাম যেহেতু এটা পাইপের আয়তন, পাইপের ব্যাসার্ধ ছিল কোনটা, বাহিরের ব্যাসার্ধ এটা হবে 7, এর উপর স্কোয়ার আছে। h তো হচ্ছে 5 মিটার, h 5 মিটার। এখানে আমরা একটা কাজ করি নাই, মিটারকে আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, তাহলে 5 মিটার সমান হচ্ছে 500 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে পাই 5 ইন্টু 49, 7 স্কোয়ার মানে 49 ইন্টু 500, 76,969.02 এত ঘন সেন্টিমিটার। ওকে, এবার পাইপের আমাদের ফাঁপা অংশের আয়তন বের করতে হবে। ফাঁপা মানে ভিতরে খোলা অংশের এটার আয়তন, এই যে পুরোটা থেকে ভিতরেরটা বাদ দিলেই যে আমরা লোহাইগুলো পাবো। তাহলে লিখতে পারি পাইপের ফাঁপা অংশের আয়তন, পাইপের ফাঁপা অংশের আয়তন, এটা ছিল r1, 5 r2 স্কোয়ার h। r2 ছিল পাইপের ভিতরের ব্যাসার্ধ অথবা ফাঁপা অংশের ব্যাসার্ধ ঘন একক। তাই এর মান আমরা জানি
এটার মান ভিতরটার আর এর মান পাইলাম 6 ইন্টু এইচ ছিল 500 ঘন সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে পাই 5 ইন্টু 36 ইন্টু 500 56,000 56,548 56,548.67 এত কোন সেন্টিমিটার। ওকে, এখন আমরা পুরাটার 5-এর পুরো আয়তন থেকে ভিতরের খোলা জায়গার আয়তন এটা বাদ দেবো। খোলা জায়গার আয়তন পাইছি, তাহলে আর কি পাচ্ছি? লোহার আয়তন। এই যে বাইরের লোহাটা পাচ্ছি গোলাকার, এই যে এটা লোহাটা পাচ্ছি। তাহলে লিখতে পারি 5-এর লোহার আয়তন পুরাটার আয়তন হচ্ছে এটা থেকে বাদ যাবে 67 এত ঘন সেন্টিমিটার। বিয়োগ করলে হয় 76,969.02 76,969.2 মাইনাস 56,548.67 20.42 সরি 20,420 20,420.35 20,420.35 ঘন সেন্টিমিটার। তাহলে পাইপটাতে এত ঘন সেন্টিমিটার লোহা আছে 20,420.35 এত ঘন সেন্টিমিটার লোহা আছে। এবার আমরা কত গ্রাম লোহা আছে এটা আমরা বের করতে পারি। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে 20,420.35 গ্রাম ঘন সেন্টিমিটার ওজনে লোহার ওজন আর বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হলে পরে যা পাবো তা হচ্ছে আমাদের লোহার ওজন গ্রামে পাবো। তাহলে বাকি অংশটা আমি পরে করি। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে মোট লোহা পাইলাম 50টি এত 20,420.35 এত ঘন সেন্টিমিটার লোহার ওজন আরও বেশি হবে। বেশি হলে কি হবে? এটাকে গুণ হবে এত গ্রাম। তাহলে গুণ করে কত পাই? গুণ করলে পাচ্ছি 7.2 গুণন 20,420.35 পাচ্ছি 1,47,026.52 এত গ্রাম। আবার একটু মিলাই 1,47,026.52 গ্রাম। আচ্ছা, গ্রাম আমরা জানি 999 1,000-এর নিচের যদি 1,000-এর উপরে যদি কোনো গ্রামের পরিমাণ হয়, তাহলে এটাকে কিলোগ্রামে প্রকাশ করতে হয়। যেহেতু এটা 1,000-এর উপরে, তাই কিলোগ্রামে দিতে হবে। এটাকে আমরা 1,000 দিয়ে ভাগ করে কিলোগ্রামে যাব।
1000 দিয়ে ভাগ করে আমরা জানি 1000 কিলোগ্রাম সমান 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। এখন এটা কিলোগ্রামে চলে গেল, যখন 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করলে পাই ভাগ 1000 147.03 কিলোগ্রাম। এই হলো আমাদের আনসার, খুব ইজিলি পেয়ে গেলাম। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সিচুয়েশন প্রায় সময় আসে। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের বলতে বলতে এই যে পরিমিতি শেষ। তোমরা যারা দেখো নাই ক্রমান্বয়ে পর্বভিত্তিক ক্লাস ভিত্তিক পরিমিতিগুলো দেখে নিবা, তাহলে এই যে ক্রমান্বয়ে একটার পর একটা দেখলে তাহলে ইন্টারেস্ট পাবে না, মাঝে মাঝে দেখলে ইন্টারেস্ট পাবে না, ধৈর্য সহকারে দেখতে হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে। এর পরবর্তীতে আমরা ত্রিকোণমিতি বা অন্য চ্যাপ্টারের ক্লাসগুলো আপলোড করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।